মোটামুটি আমরা যারা জয়েন হয়েছি সবাইকে ধন্যবাদ আজকে জয়েন হওয়ার জন্য প্রথমত। আর এটা মোটামুটি একটা ইনফর্মাল টাইপ ওয়েবিনার। আর এর টপিক তো অলরেডি বলতে আছে, তো শুরু করতেছি। আমি হলো শাহিদ আল হাসান, সিএসসি ফিফথ ব্যাচ, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ। এটা মনে হয় সব কারণে কোয়েশ্চেন থাকবে না। আর এটা আমার প্রথম আর কি ওয়েবিনার, যেটাতে আমি মেইনলি কিছু টপিক নিয়ে আলোচনা করব। তার মধ্যে একটা হলো যে ভিএস কোড একটা কোড এডিটর, যেটা কিভাবে অপটিমাইজড ওয়েতে এবং বেস্ট ভাবে ইউজ করা যায়। আর কিছু অনলাইন জাজ আছে, সেগুলো নিয়ে আর কি হালকা পাতলা কথাবার্তা বলবো, যে কিভাবে অ্যাকাউন্ট খুলে বা ওই অনলাইন জাজগুলা কিভাবে ইউজ করতে হয়, কোন কোন জায়গায় কি কি আছে, এগুলা নিয়ে আর কি কথাবার্তা বলবো। তো প্রথমে আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করে দিই। আমার স্ক্রিন দেখা যায়? হ্যালো, আমার স্ক্রিন কি দেখা যায়? ওকে, ঠিক আছে, সমস্যা নেই। তো আজকে আর কি ফার্স্ট টপিক থাকবে যে আমরা ভিএস কোড নিয়ে আলোচনা করব। এখন সবাই প্রশ্ন থাকতে পারে, ভাই আমরা তো কোড বক্স সম্পর্কে হালকা পাতলা ধারণা আছে, ইভেন সবাই কোডও করছি, ভিএস কোড কেন? এটা একটা অনেক বড় প্রশ্ন থাকতে পারে। তো ভিএস কোড একটা লাইট ওয়েট, ফাস্ট এবং হাইলি কাস্টমাইজেবল কোড এডিটর। আর অন দ্য আদার হ্যান্ড আমরা যেটা ইউজ করে আসছি ল্যাবে অথবা অনেকে পিসিতেও আর কি সেট আপ করা আছে কোড ব্লকস, সেখানে কিছু লিমিটেশনস আছে। আর অন্য দিক দিয়ে বলতে গেলে স্লো, বাগও আছে কিছু। তো এগুলা নিয়ে ভিএস কোড একটু বেটার। আবার ভিএস কোডের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ভিএস কোডে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে, এবং মাল্টিপল ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে সাথে হলো ডায়নামিক যেটা করেছে। এটা হলো কি ভিএস কোডকে আর কি সুপিরিয়র বানায় দিচ্ছে, আর বলা যায় এটা হলো ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি ইউজড কোড এডিটর। এছাড়া আরো অনেকগুলো কোড এডিটর আছে। আহ, তার মধ্যে অন্যতম হলো পাইচার্ম, অথবা যেগুলো হলো জেট ব্রেন্স, পাইচার্ম, সি লায়ন, এরকম অনেকগুলো আছে। তারপর ইন্টেল জে আছে। তো এগুলো আর কি বিভিন্ন ল্যাঙ্গুয়েজ সেন্ট্রিক টাইপ। আর এমনি যদি বলা যায় অ্যাটম আছে, সাবলাইম আছে, এগুলো কি মানে ইউজ করে, বাট ভিএস কোড তার মধ্যে অন্যতম, বা বলতে গেলে বেস্ট। তো আমরা প্রথমে একটু ভিএস কোডটা ওপেন করে ফেলি। ওকে, ভিএস কোডের স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যালো, ভিএস কোড দেখা যাচ্ছে না। অ্যাকচুয়ালি কোন স্ক্রিন দেখা যাচ্ছে এটা কি কনফার্ম করতে পারবা? হ্যালো, হয়তোবা নেটের সমস্যার কারণে। ওকে, মানে আমার ভিএস কোডের স্ক্রিন দেখা যাচ্ছে। এখন দেখা যায়? ওকে, ঠিক আছে, আমি বুঝতেছি না আসলে কি হচ্ছে, বাট স্ক্রিন তো দেখা যাওয়ার কথা। তো এটা হলো আমাদের ভিএস কোড, পরিচিত ভিএস কোড। অনেকে হয়তো বা এটা নিয়ে অলরেডি কাজ করে। কারো মনে হয় মাইক্রোফোন অন করা আছে, চেক করে অফ করলে ভালো হয়। হ্যাঁ, ঠিক আছে। এটা হলো আমাদের পরিচিত ভিএস কোড, যারা অলরেডি ইউজ করছি। আর যারা ইউজ করিনি, সবাই এখন ইনস্টল করিনি, তাদের জন্য কিছুটা অপরিচিত মনে হইতে পারে। তো ইনস্টল করে নেবে, বাট এটা তেমন কঠিন, ইনস্টলেশন প্রসেসটা অত কঠিন না, বাট ওই প্রসেসে যাচ্ছিও না, কারণ ওটা আমাদের মোটিভ না। আমাদের মোটিভটা ইনস্টলেশন প্রসেসের সামনে, যে সামনে কি কি করা যাবে, আমি স্কুল আউট অফ দ্য বক্স কি কি ফিচার আমাদেরকে প্রোভাইড করে, সেগুলো নিয়ে একটু কথাবার্তা বলবো। তো ভিএস কোডে সর্বপ্রথম যে জিনিসটা আমাদের সবসময় করে নিতে হয় কি, ভিএস কোড ইনস্টল করার সাথে সাথে আমাদের অটো স্ক্রিন দেখা যাইতেছে না। ওকে, ওকে, আমি একটু দেখি যে আমার আসলে কোন
স্ক্রিনটা শেয়ার করছি। স্ক্রিন কিন্তু এখন কি দেখা যায়? ওকে, এটা হলো আমাদের সবার পরিচিত ভিএস কোড। তো ভিএস কোডে ভিএস কোডের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আগে সবার প্রথমে করে নিতে হয়, সেটা হলো আমাদের ভিএস কোডে অটো সেভ মোডটা অন করে নিতে হয়। এটা খুবই বেসিক জিনিস, বাট আমরা অটো সেভ মোডটা অন করি না, সেজন্য বারবার সেভ করতে হয়, আর অনেক সময় আমরা সেভ করতে ভুলে যাই। তারপর ফাইল রান হয় না, অথবা আগের কোডটা এক্সিকিউট করতেছে যেখানে বাগ ছিল, বাট তুমি তো দেখতেছো যে নতুন কোড লিখছি, বাট নতুন কোডটা রান হচ্ছে না, এরকম কিছু সমস্যা দেখা যায়। এটা অনেক বেসিক জিনিস। তারপরও আর কি বললাম যে এরকম একটা জিনিস আছে যেটা আমাদের সবসময় অন করে রাখলে বেটার হয়। তারপরে ভিএস কোড আরেকটা জিনিসের জন্য খুবই ফেমাস, সেটা হলো ভিএস কোডের শর্টকাট কি। শর্টকাট কি জিনিসটা কি? যেমন আমি এই সম্পূর্ণ টেক্সট যতগুলো আছে সবগুলোকে কপি করার জন্য জাস্ট কন্ট্রোল সি দিতে পারি, আবার এই সম্পূর্ণটা আবার পেস্ট করার জন্য কন্ট্রোল ভি দিতে পারি। তো এইভাবে হলো শর্টকাট কিগুলো ইউজ করতে পারি। ভিএস কোডে অনেকগুলো শর্টকাট কি আছে। শর্টকাট কিগুলোর মধ্যে হলো কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এটা হলো কপি করার জন্য, পেস্ট করার জন্য। তারপরে যেমন এই লাইনটাকে যদি আমি উপরে উঠাই, উপরের লাইনে নিয়ে যাইতে চাই, তাহলে আমরা কি করবো, আল্টার অল্টার দিয়ে আপ অ্যারো কিটা দিব, তাহলে উপরের লাইনে চলে যায়। আবার নিচে দিল ডাউন অ্যারো কিটা দিলে নিচের দিকে চলে আসে। তো এরকম কিছু শর্টকাট আছে। আবার কিছু কমপ্লেক্স এবং হাইলি কাস্টমাইজেবল শর্টকাট আছে যেগুলা ইউজ করে আমাদের যে কোডিং জার্নিটা আছে এটা ইজি করা যায়, এবং কোড লেখার সময় হ্যাসেল কম হয়। যে একটা রিপিটেটিভ টাস্ক বারবার করে করতে হচ্ছে, একটা একই লাইন বারবার করে লিখতে হচ্ছে। তো এই জিনিসগুলা আহ, আর কি ভিএস কোড ইউজ করার জন্য আমরা এই সুবিধাগুলো পেয়ে থাকি। এছাড়াও ভিএস কোডের শর্টকাট নিয়ে যদি বলতে হয়, যেমন ফাইল ওপেন করার জন্য একটা শর্টকাট আছে কন্ট্রোল ও দিয়ে, এতে ডিরেক্ট ফাইল ওপেন করার শর্টকাট আছে। অথবা আমাদের অনেক সময় এই ফাইলের এই অংশটা খোলা থাকে, এটাকে ক্লোজ করার জন্য কন্ট্রোল বি দিলেই চলে আসে। তো এই যে অনেকগুলো শর্টকাট আছে, এই শর্টকাটগুলো একটা পিডিএফ আর কি লিস্ট করা আছে। পিডিএফ স্ক্রিনটা শেয়ার করতে যাচ্ছি। আমার কি জাস্ট ভিএস কোডের ইয়াটাই দেখাচ্ছে না, স্ক্রিনটা দেখাচ্ছে? হ্যালো? আসলে স্ক্রিন আসছে না। এইবার কি দেখাচ্ছে, একটু কম কম করলে ভালো হয়। হ্যালো? পিসির স্ক্রিনটা দেখাচ্ছে, বাট ভিএস কোড দেখাইতেছে না, এরকম কিছু কি? ভিএস কোড সহ পিসি স্ক্রিন দেখাইতেছে। তো এইখানে হলো, এখানে কিছু শর্টকাট দেওয়া আছে। আসলে শর্টকাট গুলা অনেকগুলো শর্টকাট আছে, তার মধ্যে আমাদের বেসিক এডিটিং শর্টকাট গুলো শিখে রাখা খুবই জরুরি। তো এই শর্টকাট গুলোর মধ্যে এই বললাম আল্টার আপ অ্যারো কি ডাউন অ্যারো কি আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে অনেকগুলাই আছে, যেমন টার্মিনাল ওপেন করার জন্য কন্ট্রোল ব্যাকটিক, এই সাইনটা বলে ব্যাকটিক সাইন। তো এরকম কিছু আছে। তারপরে এই ডিবাগিং এর জন্য F5, এই কিটা ইউজ শর্টকাটটা ইউজ করে থাকি আমরা। তারপর নতুন ট্যাব খোলার জন্য কন্ট্রোল ট্যাব। এই শর্টকাট আছে, আমি এই পিডিএফটা আর কি শেয়ার করে দিব। অথবা কেউ যে সার্চ দেয় যে কিবোর্ড শর্টকাট ভিএস কোড, এরকম দিলে চলে আসবে আর কি এই পিডিএফটা। ওইটা নিয়ে শর্টকাট নিয়ে এরকমই কথাবার্তা ছিল। তো কোডিং এ আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো যে শর্টকাট তো শিখলাম আমরা, বাট ফাস্ট টাইপিং করতে না পারলেও কিন্তু একটা সমস্যা। তো আমাদেরকে ফাস্ট টাইপিং করার এবিলিটি থাকতে হবে, বিশেষ করে কম্পিটিটিভ প্রোগ্রামিং এ। ইন জেনারেল প্রোগ্রামিং এ ফাস্ট টাইপিং এর আর কি খুবই ডিমান্ড, কারণ টাইপিং ফাস্ট না করতে পারলে কোড লিখতে দেরি হয়। আর কম্পিটিটিভ প্রোগ্রামিং এটা খুবই জরুরি যে ফাস্ট টাইপিং করতে হবে। ফাস্ট টাইপিং এর জন্য আমরা
মাঙ্কি টাইপ নামে একটা মানে ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটে আমরা কিছুদিনের জন্য ফাস্ট টাইপিং প্র্যাকটিস করতে পারি। তো এখানে অলরেডি কিছু ওয়ার্ড দেওয়া থাকে, তারপরে আমার একটা নির্দিষ্ট টাইম, যেমন 30 সেকেন্ডের মধ্যে এই ওয়ার্ডগুলো আর কি লিখতে হয়, কটা লিখতে হয়। তো এইভাবে আর কি একটা ডাব্লিউপিএম স্কেলে আমার যে একটা রেজাল্ট দেয়। তো ডাব্লিউপিএম স্কেলের রেজাল্টটা তো ডাব্লিউপিএম স্কেলের রেজাল্টটাতে এটা আর কি মেজার করতে হয় জেনারেলি 45 to 60 একটা খুব ভালো রেজাল্ট, যেটা থাকলে অ্যাটলিস্ট মোটামুটি ভালো টাইপ করতে পারে, এটা আর কি কনসিডার করা। তো তিনটে জিনিস, একটা হলো যে আমাদের অটোসেভ মোডটা নিয়ে কথাবার্তা বললাম, সেটা আর কিছু শর্টকাট নিয়ে কথাবার্তা বললাম, আর ফাস্ট টাইপিং এর গুরুত্ব নিয়ে কথাবার্তা বললাম। তো এরপরে আসি যে কিছু এক্সটেনশন আছে, ভিএস কোডের এক্সটেনশন কোথায় থাকে এটা নিয়ে যদি বলি, যে এই সেকশনটা এখানে থাকে হলো এক্সটেনশনগুলো। তো এক্সটেনশনগুলো এখানে দেওয়া থাকে। এক্সটেনশনগুলোর মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এক্সটেনশন হলো কোড রানার এক্সটেনশন। কোড রানার এক্সটেনশনটা হেল্প করে কি, যে আমাদের যে কোনো ধরনের ফাইলকে রান করতে হেল্প করে। সেটা সি প্লাস প্লাস হোক, এখানে উল্লেখ করা সি প্লাস প্লাস, রুবি, জাভা, গো, লুয়া, তারপর গুবি, যতগুলো ল্যাঙ্গুয়েজ আছে সবগুলোই রান করতে হেল্প করে। তো এটা আর কি এই কোড রানারটার বৈশিষ্ট্য। কোড রানারটা কেমনে কাজ করে, এই দেখো এখানে একটা রান কোড নামে একটা বাটন আসে। আর এই রান কোড বাটন অথবা একটা শর্টকাট কি আছে, কন্ট্রোল আল্টার আর এন চাপলে হয়ে যায়। তো কোড রানার, আবার কোড রানার ক্ষেত্রে একটা কনফিগারেশন করা উচিত, সেটা হলো কোড রানার কোড রানার থেকে মাঝে মাঝে ইনপুট নিতে সমস্যা হয়। ইনপুট নিতে সমস্যা হওয়ার কারণটা হলো কোড রানারের এখানে রানিং টার্মিনালটা অন করা থাকে না। তো রানিং টার্মিনালটা যদি অন করা থাকে, তাহলে ইনপুট নিতে কোনো সমস্যা হওয়ার কথা না। আর যদি এটা যদি অন না করা থাকে, তাহলে ইনপুট নিতে সমস্যা হয়ে থাকে। তো আমরা কোড করার সময় কি করি, একটা কোড লিখি, লেখার পরে সেটা রান করি, রান করার পরে কিছু ইনপুট নিই, তারপরে ইনপুটের জন্য একটা এক্সপেক্টেড আউটপুট যেটা হয় সেটা লিখি, তারপরে মানে সেটা দেখি যে কি আউটপুট আসলো, সেটা দেখে তারপর আমাদের এক্সপেক্টেড আউটপুটের সাথে মিলাই নিই। এরকম কিছু হয় জেনারেলি। তো কোড রানারটা কি করে, আমাদের জাস্ট এই কোডটা রান করতে হেল্প করে। তারপর আমাদেরকে ম্যানুয়ালি ইনপুটটা দিতে হয়, তারপর একটা আউটপুট দেয় আমাদের কোডটা, এবং এই কোডটার সাথে যে এক্সপেক্টেড আউটপুটটা ছিল ওটা আমরা মিলাই দেখি। তো এই সমস্ত বিষয়টা যে রান করতে হয়, তারপরে ইনপুট দিতে হয়, তারপরে একটা আউটপুট দেয়, আউটপুটটা আমাদেরকে ম্যানুয়ালি মিলাই দেখতে হয়। এই সমস্ত প্রসেসটাকে একটা এক্সটেনশন আছে, এক্সটেনশনটার নাম হলো কম্পিটিটিভ প্রোগ্রামিং হেল্পার বা সিপিএইচ। এটা হলো দিব্যাংশু আগরওয়ালের। এইটা একটা অনেক ফেমাস এবং মোস্ট ইউজ বলা যায় যে একটা এক্সটেনশন। এই এক্সটেনশনটা ইউজ করলে কি হয়, যেমন এইখানে একটা সাইড বার আমার চলে আসছে না, এরকম একটা সাইড বার চলে আসে। তো ইনপুট সেকশনে আমরা ইনপুট কি দিব সেটা আগে উল্লেখ করে দেই, আর আউটপুট সেকশনে কি আউটপুট আসবে বা এক্সপেক্টেড আউটপুট আমরা দিয়ে দিই, এবং তারপরে আমরা রান বাটনটা ক্লিক করি, তারপরে রান হয়, রেজাল্টটা শো করে। তো এটার জন্য আমি একটু কোডটা লিখে আমি এক্সাম্পল সহ দেখাই যে আসলে কি হয়। তো এটা একটা স্ট্রিং। তো এই কোডটা এখানে হলো যে একটা স্ট্রিং ইনপুট নিচ্ছে, ইনপুট চাচ্ছে স্ট্রিং, এবং ওই স্ট্রিংটাই আউটপুট করে দিচ্ছে। তো আমরা এখানে ইনপুটে একটা স্ট্রিং ইনপুট দিছি, আর আউটপুটে হলো যে আমরা চাচ্ছি যে এই সেম স্ট্রিংটাই আউটপুটে আসবে। তো এখানে আমরা রান বাটনটা ক্লিক করি, একটু সময় নিচ্ছে। ওকে, এ দেখো এখানে একটা সুন্দর সুন্দর রেজাল্ট দিছে পাস্ট দিয়ে। পাস্ট মানে হলো যে এক্সপেক্টেড আউটপুটের সাথে মিলে গেছে। তো এরকম একটা টেস্ট কেসের সাথে সাথে আমরা অন্য আলাদা টেস্ট কেস বানাইতে পারি, দুইটা তিনটা, বা টেস্ট কেসগুলো এভাবে ডিলিটও করি। তো এই এক্সটেনশনটা যে সিপিএইচ বা কম্পিটিটিভ প্রোগ্রামিং হেল্পার এই এই কাজটা করে থাকে।
আর তোমাদের এই জিনিসগুলো নিয়ে বেশি ভয় পাওয়া যে যে ভাই নামগুলা বললো পরে এই জিনিসগুলো কই পাবো। আমি একটা সুন্দর ফাইলে সবকিছুর নামগুলা উল্লেখ করে দিব, আর যদি লিঙ্ক থাকে লিঙ্কগুলো মেনশন করে দিব। আর যদি কোনো প্রসেসও থাকে প্রসেসটাও মেনশন করে দেওয়ার চেষ্টা করবো। আর একটা ভিডিও আকারে পারলে ইউটিউবে আপলোড করে দেবো জিনিসপত্র। তো এটার সাথে মানে এই ভিডিওটা এই যে কারেন্ট অবস্থা এটার রেকর্ডিং এ আসছে এটাই আর কি আপলোড করে দেবো। তো এইটা হলো দুইটা এক্সটেনশন গেল, একটা হলো কোড রানার এক্সটেনশনটা, আর একটা হলো এই কম্পিটিটিভ প্রোগ্রামিং হেল্পার। এটা হলো দুইটা খুবই ইম্পর্টেন্ট এক্সটেনশন। এছাড়া এক্সটেনশন অনেকগুলো এক্সটেনশন আছে, তবে থিমের কিছু এক্সটেনশন ইউজ করতে হয়, যেহেতু একজন প্রোগ্রামার, অ্যাভারেজ প্রোগ্রামার 4 to 5 আওয়ার্স দিনে আর কি কোড করে, এবং 4 to 5 আওয়ার স্ক্রিনের দিকে তাকায় থাকা, বিশেষ করে হোয়াইট স্ক্রিনের দিকে তাকায় থাকা তো কখনোই হেলথ সাপোর্ট করে না, যে আইসাইডে পরবর্তীতে সমস্যা হইতে পারে। সেজন্য একটু ডার্ক টাইপ থিম থাকাটা জরুরি। যদিও ভিএস কোড আউট অফ দ্য বক্স একটা সুন্দর ডার্ক থিম দেয়, বাট আমার এখানে হলো যে ডার্ক থিম যে থিমটা দেওয়া আছে সেই থিমটার নাম হলো ওয়ান্ডার প্রো। তো এটা যদিও মেনশনেবল না, বাট তারপরে মেনশন করলাম যেটা আসলে ওয়ান্ডার প্রো থিম চাচ্ছি। তো এটা হলো যে কোড ভিএস কোডে যে কিছু এক্সটেনশন আছে বা যেগুলা বিশেষ করে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর জন্য দরকার, কোড রানার, তারপরে সিপিএইচ, এগুলো নিয়ে কথাবার্তা বললাম। তো এখন আরেকটা জিনিস নিয়ে কথাবার্তা বলবো, সেটা হলো স্টার্টার কোড। স্টার্টার কোড বলতে এই যে এই কোডটুকু মোটামুটি এরকম একটা কোড, যে একটা হেডার ফাইল ইনক্লুড করা থাকে ইউজিং নেমস্পেস এসটিডি, তারপরে আইএনটি মেইন। এই কোডটুকু মোটামুটি সব কোড ফাইলেই মোটামুটি বেসিক কোড হিসেবে থাকে। তো সব কোড ফাইলেই থাকে, এবং প্রত্যেকটা কোড রান করার জন্য এই জিনিসগুলো লাগে। একটা হেডার ফাইল লাগে, তারপরে এই ইউজিং মানে স্ট্যান্ডার্ড নেমস্পেস ইউজ করতেছে এটা উল্লেখ করে দিতে হয়, আর তারপরে হলো মেইন ফাংশনটা থাকে। তো আমরা প্রত্যেকটা নতুন প্রবলেম করার সময় এই কোডটা বারবার করে লিখতে হয়। তো এটা আসলেই একটা সময় সাপেক্ষ বিষয়, বিশেষ করে যেখানে কম্পিটিটিভ প্রোগ্রামিং ইজ অল অ্যাবাউট টাইম অ্যান্ড একুরেসি। এবং অনেক সময় হেডারটা লিখতেও ভুলে যায়, ইভেন আমার নিজেরও মাঝে মাঝে বিটসের এসটা দিতে ভুলে যাই। তো সেই জন্য একটা জিনিস করতে পারি কি, যে আমরা এই সম্পূর্ণটাকে একটা টেমপ্লেট আকারে রাখতে পারি, বা স্টার্টার কোডটাকে এমন কিছু করতে পারি যেটার মাধ্যমে জাস্ট একটা ওয়ার্ড বা একটা কল করলাম সম্পূর্ণ কোডটাই চলে আসলো। যেটা আমার ক্ষেত্রে দেখে আমি কি করে রাখছি, যে আমি জাস্ট CODE 0 দিয়ে দিব, ওকে 1 দিয়ে দিব, এই সমস্ত কোডটা চলে আসে। তো তোমরা যদি এই সেম জিনিসটা বা সেম ফাংশনালিটিটা চাও, যেমন আমার এখানে একটা স্টার্টার কোড দেওয়া আছে কোড 3 নামে। তো এটা দিলে মোটামুটি 122 লাইনের এরকম একটা স্টার্টার কোড চলে আসে। তো এটা জেনারেলি আমার টেমপ্লেট, যেটার উপরে আমি কোড লিখি, এখানে আমি আমার কোডটা লিখি। তো আমরা এরকম হয়তো বা কমপ্লেক্স কোনো স্টার্টার কোড ইউজ করবা না, বাট তোমরা একটা বেসিক স্টার্টার কোড ইউজ করবা, যেটার উপরে তোমরা পরবর্তীতে জাস্ট তোমাদের নিজস্ব কোডটা লিখবে। এটা স্টার্টার কোড, এখানে জাস্ট তেমন কিছুই নেই। যেমন এখানে কিছু প্রিডিফাইন ফাংশন যেগুলো আর কি আমরা বারবার ইউজ করি, ওইগুলা এখানে মডিউলারাইজ করা আছে। যেমন আমি ইউজ মানে আমি যেই ফাংশনগুলো ইউজ করি হয়তো তোমরা এগুলো অনেকে চিনবা না, পরবর্তীতে চিনবা। যেমন সিভ ফাংশনটা মাঝে মাঝে ইউজ করতে হয়, অথবা সিভ হলো একটা হলো ম্যাথমেটিক্যাল ফাংশন, যেটা আর কি প্রাইম নাম্বার খুঁজে দিতে হেল্প করে। তো এরকম জিনিসটাকে বলা হয় স্নিপিট। কোড ফোর্সেস পিএস কোডে এই জিনিসটাকে বলা হয় স্নিপিট। তো আমরা এখন দেখবো যে একটা স্নিপিট কেমনে বানায়। স্নিপিট বানানোর জন্য যে এইখানে যে সেটিংস বাটনটা আছে, সেটিংস বাটনে ক্লিক করে স্নিপিট আসলে ক্লিক করতে হবে। তারপরে নিউ গ্লোবাল স্নিপিট, নট এই নিউ কোড ফোর্সেস, এটা হলো আমার ফোল্ডার নাম কোড ফোর্সেস। তো এখানে নিউ গ্লোবাল স্নিপেটে যাই, ক্লিক করে তারপর এখানে সিম্পলি একটা নাম দিতে হয়। আমি নাম দিলাম টেস্ট। টেস্টের পরে এইখানে আর কি চলে আসতো, এখানে আমার স্নিপেটের কোডটা লিখতে হবে, যে স্নিপেটটা কিরকম হবে। তো এটা একটু ডিফিকাল্ট যে কি থাকে না থাকে। একটা আসলে একটা ডট জেসন টাইপ ফাইল লিখতে হয় এইটার ভেতর। তো আমি দেখাই যে আসলে কি লিখতে হবে বা ওই জিনিসটা কেমনে পাবো। তো আমি আমার এই
আমি আমার এই যে স্টার্টার কোডটা আছে এটাই আরেকটা স্নিপেট বানাইতে চাচ্ছি। এটা এখন আমরা কেমনে বানাবো? এটা বানানোর জন্য আমরা একটা ওয়েবসাইট ইউজ করি, সেটা হলো SNIPPET জেনারেটর। কেউ একটু কনফার্ম করো তো আমার কথা শুনতে পাচ্ছ কিনা, নাকি আমি একাই এক পাশে বলতে আছি এরকম টাইপ। ওকে, গুড। তো এইখানে তো আমি আমার কোডটা পেস্ট করে দিলাম। এটা হলো আমার, এইটার আমি স্নিপেট বানাইতে যাচ্ছি। যেই জিনিসটাকে আমি স্নিপেট আকারে বানাইতে যাচ্ছি সেই কোডটা এখানে পেস্ট করে দিলাম। এবং ট্রিগারিং, ট্যাপ ট্রিগার হলো ওই যে ট্রিগারিং ভ্যালুটা, যেমন আমি দেখাইছি যে কোড 1 দিলে আমার ওই জিনিসটা চলে আসে, কোড 2 দিলে আরেকটা আসে, কোড 3 দিলে একটা অনেক বড় কোড চলে আসে। ওটা হলো আমি ট্রিগারিং, এখানে যে কোনো নামই দেওয়া যায়, যেহেতু আমি টেস্ট বানাইছি, টেস্ট টেস্ট নাম দিলাম। আর ডেসক্রিপশন আসলে ম্যান্ডেটরি না, বাট ডেসক্রিপশন নিজে হেল্প করবে যে আসলে কোডটা কিসের স্নিপেট এটা নিয়ে। তো দেখো এখানে অটোমেটিক একটা সুন্দর ডট জেসন ফাইল চলে আসছে। ডট জেসন ফাইলটা চলে আসছে, এটা জাস্ট কপি করতে হবে। কপি করার পরে এখানে এসে পেস্ট করে দিতে হবে। আই গেস সবকিছু ঠিকঠাক আছে। ওকে, তো কন্ট্রোল এস দেই, সেভ। ও, আমার তো ওটা সেভ করাই আছে। দেখি এখন আমাদের স্নিপেটটা কাজ করতেছে কি না। তো আমরা টেস্ট ফাইল ওপেন করি। ওকে, দেখো আমার এখন জাস্ট টেস্ট চাপলে একটা নতুন, এটা কিন্তু আগে ছিল না আমার। এই স্নিপেটটা আমি এখন নিজে বানাইলাম। এইভাবে একটা স্নিপেট বানাই। স্নিপেট যে কোনো কোডেরই বানানো যায়, যদি কোনো অ্যালগোরিদম থাকে যেটা বারবার লিখতে হয়। যেমন আমরা জানি যে বাইনারি সার্চ একটা খুবই কমন অ্যালগোরিদম, অনেকবার ইউজ করতে হয়। তো বাইনারি সার্চের আমরা একটা স্নিপেট বানায় রাখতে পারি। ইভেন কমপ্লেক্স কোডগুলোরও আমরা স্নিপেট বানায় রাখতে পারি। পরবর্তীতে জাস্ট স্নিপেটের একটা ট্রিগারিং ভ্যালু দিব, ওই ভ্যালুটা কল করবে, সাথে সাথে সামনে স্নিপেটটা জেনারেট হয়ে যায়। তো এটা হেল্প করে ফাস্টার কোড লেখার জন্য। তো এইটা বিষয় গেল। এখন আরেকটা বিষয় নিয়ে কথাবার্তা বলবো, সেটা হলো যে আমরা একটা হেডার সবসময় ইউজ করি, হেডারটার নাম বিটস C++। এই হেডারটা প্রি কম্পাইলেশন নিয়ে, বাট প্রি কম্পাইলেশন প্রথমত দরকার কেন এটা নিয়ে একটু কথাবার্তা বলি। তো আমরা অলরেডি জানি যে এটা একটা সিঙ্গেল হেডার, যেটার ভেতরে অনেকগুলা হেডার, যেমন স্ট্রিং হেডারটা, স্ট্রিং স্ট্রিং হেডার, তারপরে স্ট্রিং হেডার, তারপর অ্যালগোরিদম হেডার, তারপরে সব হেডারগুলো আছে, আইও স্ট্রিম হেডার, তারপরে মানে যতগুলো ইম্পর্টেন্ট হেডার আছে, সেড হেডার, ম্যাপ হেডার, সব হেডারগুলো এই বিট স্টাডি C++ এর ভিতরে আছে। তো প্রতিবার যখন আমরা কম্পাইল করতে যাই, আমরা জানি যে C++ একটা কম্পাইল ল্যাঙ্গুয়েজ। তো আমরা যখন এই রান বাটনই চাপি, তখন এই সম্পূর্ণ ফাইলটাই কম্পাইল করে, এবং এই bits.c++ এই ফাইলটাও কম্পাইল করে প্রতিবার। আর প্রতিবার কম্পাইল করতে গেলে প্রতিবার একটা সময় লাগে, যেটা 3, 2, 1 সেকেন্ডের মতো। তো এটা আসলে মেশিন টু মেশিন ভ্যারি করে, বাট এই সময়টা লাগে। তো আমরা একটা জিনিস করতে পারি কি, যে আমরা আগেই একবার কম্পাইল করে রাখে দিতে পারি, এবং কম্পাইল করে রাখে দিয়ে যখন পরবর্তীতে ইউজ করব, ওই কম্পাইল ফাইলটা ইউজ করবে রেদার দেন নতুন করে প্রতিবার কম্পাইল করবে। তো এটা যদি একটু অ্যাডভান্স টপিক, আর এটা যদি কেউ ফলো না করতে চাও সমস্যা নাই, বাট করে রাখাটাও খারাপ না। তো আমি রেকমেন্ড করবো না যে সবাই ফলো করো, বাট এটা জানা রাখাটা ভালো যেভাবে কিছু করা যায়। এবং এটা হেল্প করে কি, যে কোড একটু ফাস্ট, 2-3 সেকেন্ড ফাস্ট রান করতে, প্রতিবার রান করতে হয়তো 2-3 সেকেন্ড সময় লাগে, এটা আর কি ফাস্ট করতে হেল্প করে। তো আমরা দেখি কেমনে ওই জিনিসটা করা যায়। তো এটা হলো এই জায়গা, এটা হলো বিটস, এই যে বিটস স্ল্যাশ সি সি std++ ফাইলটা কোথায় থাকে, এই এই ইয়াটাতে থাকে, লোকেশনে থাকে। এই এত বড় একটা লোকেশন, র্যাম এন জি লিব জিসিসি থেকে শুরু হয়, এখানে আসে। তো এখানে std++ নামে একটা
এসটিডি সি প্লাস প্লাস নামে একটা ফাইল আছে। এই ফাইলটাকে আমরা কম্পাইল করে পরবর্তীতে হলো একটা নতুন ফাইল পাবো। কম্পাইল কেমনে করে, প্রথমত আমরা আমাদের সিএমডি ওপেন করে নিই। আমাদের সিএমডি কি দেখা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ, সিএমডি তে ফাইল আমরা জানি যে যে কোনো জিনিস সি প্লাস প্লাস এর কম্পাইলার হলো কি জি প্লাস প্লাস। জি প্লাস প্লাস তারপরে ফাইলটার নাম হলো এস টি ডি সি প্লাস প্লাস ডট এইচ, এরকম কিছু। জাস্ট এন্টার যদি চাপে দিই তাহলে হয়তো বা এখানে একটা নতুন ফাইল পাবো। ওকে, এই std c++ ডট gch নামে একটা ফাইল পাইছি। এই ফাইলটা দেখতে পাইছি, তার মানে হলো আমাদের এইটার কম্পাইলেশন ডান হয়ে গেছে। তো এখানে একটা জিনিস দেখতে দেখি, এই ফাইলটার ফাইল সাইজ হলো অ্যারাউন্ড 4 KB, মানে 2 KB আর কি, এরকম কিছু একটা। আর এই ফাইলের ফাইল সাইজ প্রায় 35 MB মতো। মানে এইখানে এই ফাইলটার ভিতরে এখানে জাস্ট রেফারেন্স গুলো অ্যাড করা আছে, আর এখানে সবগুলাই কম্পাইল করে আগে থেকে রাখা আছে। পরবর্তীতে জাস্ট এই ফাইলটা থেকে সাপ্লাই দিয়ে দিবে যারা যারা যে 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 জিনিসটাকে লাগে, মানে কোডের ভিতরে। তো এইভাবে আর কি, যে আমরা আমাদের যে সবচেয়ে পরিচিত হেডার বিট এসটিডি সি প্লাস প্লাস, এটাকে আমরা প্রি কম্পাইল করে রাখি। তো এটা আর কি মোটামুটি উম, বলতে গেলে এই জিনিসগুলো লাগে আর কি, যে ভিএস কোড ইউজ করে পরবর্তীতে কম্পিটিটিভ প্রোগ্রামিং করার জন্য। ও আরো এই এটা নিয়ে একটু কথাবার্তা বলার ছিল, এটা হলো এই সিপিএস জাস্টটা নিয়ে। সিপিএস জাস্টের আরো অনেকগুলো ফিচার আছে, তার মধ্যে এখান থেকে সাবমিট করার ফিচারটা যদিও আহ, আমাদের ভিএস কোড থেকে ডিরেক্ট কোড সাবমিট করার অপশন নাই, ভিএস কোড থেকে সাবমিট করা যায় না। যে রানিং কন্টেস্টে অথবা আমি কোনো প্রবলেম সলভ করতেছি, ওই প্রবলেমটাতে আমি ডিরেক্ট সাবমিট করব, তো এরকম কোনো অপশন নাই। ও আরেকটা জিনিস, যে এই সিপিএস জাজের ক্ষেত্রে একটা কনফিগারেশন করে রাখাটা বেটার। তো এটা মাঝে মাঝে একটু প্রবলেম দেয় সিপিএস জাজের ক্ষেত্রে। তো আমরা জানি এক্সিকিউশন টাইম বলতে একটা জিনিস আছে, যে একটা কোড রান করতে কতক্ষণ সময় লাগে। তো এটার ডিফল্ট এক্সিকিউশন টাইম আই গেস 2000 মিলি সেকেন্ড বা 2 সেকেন্ডের মধ্যে দেওয়া থাকে। তো এটা 3 সেকেন্ড করে রাখাটা ভালো আর কি, যে মেশিন টু মেশিন যেহেতু ভ্যারি করে, মাঝে মাঝে অনেক কোড 1800 সেকেন্ড বা 1900 সেকেন্ড লাগে কোনো মেশিনে, কোনো মেশিনে দেখা যায় যে 2100 সেকেন্ডের মধ্যে লাগে। যদিও ওটা আর কি জেনারেল রান টাইম পাস করে, হয়তো বা রান টাইমের কারণে না, বাট মেশিনের কারণে একটু সমস্যা দেয়। তো সেই জন্য এই সিপিএস এর এই যে টাইম আউট সেকশনটাতে এখানে 3000 মিলি সেকেন্ড, যে 3000 মিলি সেকেন্ডের বেশি যদি অতিক্রম হয় তখনই দেখাবে যে আসলে কোডটা টাইম লিমিট বা টিএলই রেজাল্ট দিছে। তো এটা আর কি করে রাখাটা বেটার। তো আরেকটা জিনিস দেখাবো, যে আমরা যেখানে ইনপুটটা দিচ্ছি এটা কিন্তু আমরা ম্যানুয়ালি টাইপ করে দিছি, বা এক্সপেক্টেড ভ্যালুটাও ম্যানুয়ালি টাইপ করে দিছি। আমরা কিছুক্ষণের মধ্যে দেখবো যে এটা ম্যানুয়ালি না, এটা অটোমেটিক চলে আসবে আমাদের এই কোডের ভিতরে। তো এটা দেখবো। এখন আমরা একটু ভিএস কোড থেকে সরে অনলাইন জাজগুলা নিয়ে কথাবার্তা বলা শুরু করি। হুম? ও, তো এটা হলো সবার পরিচিত কোড ফোর্সেস, সরি, এটা হলো সবার পরিচিত হলো কোড ফোর্সেস অনলাইন জাজ। তো এই জাজে মোটামুটি সব টপ থেকে শুরু করে বিগিনার থেকে শুরু করে সবাই এই অনলাইন জাজে অ্যাটলিস্ট প্রেজেন্ট আছে। আর এছাড়াও অনেকে অন্যান্য জাজে আছে, বাট এটা আর কি কমন জাজ, যে এখানে সবাই আর কি আছে যারা অ্যাটলিস্ট কম্পিটিটিভ প্রোগ্রামিং কিছু হইলেও করছে। আর এছাড়াও আরো অনেকগুলো জাজ আছে যেগুলো নিয়ে পরবর্তীতে আস্তে আস্তে কথা বলবো।
তো এই জাজটার অনেকগুলো বৈশিষ্ট্য আছে, বিশেষত্ব আছে। তো প্রথম কথা হলো আমাদেরকে লগ ইন করতে হবে। যেহেতু আমার অ্যাকাউন্ট আছে, আমি লগ ইন করবো। যাদের এখনো অ্যাকাউন্ট নেই তার হলো রেজিস্টার করে নিতে পারো। অনেকভাবে রেজিস্টার করা যায়, যেমন এই জিমেল ইউজ করে রেজিস্টার করা যায়। তারপরে এমনিতেও রেজিস্টার করা যায় অন্যভাবে। তো লগ ইন করে নিলাম। লগ ইন করার প্রথমে সেলফ প্রোফাইলে যাই। সেলফ প্রোফাইলে কিছু বিষয় আছে। তো এটা হলো আমার প্রোফাইল। তো আমার প্রোফাইল এরকম দেখতে। তো প্রথমেই যারা নতুন, মানে 15 ব্যাচে যারা আছে অথবা নতুন অ্যাকাউন্ট খুলবে, তাই সবাই রিকোয়েস্ট করব যেন তারা সবাই এই ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ যেটা অ্যাড করে নেয়। ইনস্টিটিউশনে যায়, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ অ্যাড করে নেয়। যারা আর কি কারেন্টলি যারা আর কি কারেন্টলি কোড ফোর্সেসে অ্যাটলিস্ট ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের হয়ে রেজিস্টার্ড আছে, তাদের সবাই এখানে দেখা যায়। আর উম, মানে যারা এখন নতুন করে কোড ফোর্সেসে জয়েন হবে তারা সবাই যেন এখানে আর কি ইনস্টিটিউশনে অ্যাড করে নেয়। ওকে, এটা একটা বিষয়। আর এখানে দেখতেছি অলরেডি অনেকে জয়েন হয়ে আছে। তো আর এখানে দ্বিতীয় একটা বিষয় হলো ফ্রেন্ডস অ্যাড করা। ফ্রেন্ডস অ্যাড করার বিষয়টা হলো যে আমি অলরেডি অনেকগুলো ফ্রেন্ডস অ্যাড করে নিছি। যে কোনো একটা প্রোফাইলে গিয়ে, যেমন আমি এখানে যদি যাই ট্যুরিস্ট, ট্যুরিস্ট হলো আমাদের অনেকের পরিচিত, যে ট্যুরিস্টে আমি আমার নিজের ফ্রেন্ড বানাই নিব। তো এখানে ফ্রেন্ড বানানো কাইন্ড হলো ফলো দেওয়ার মতো, যে আমি ট্যুরিস্টের ফলো দিয়ে দিলাম, ট্যুরিস্ট আমার ফ্রেন্ড, কিন্তু আমি কিন্তু ট্যুরিস্টের ফ্রেন্ড এরকমটাই। এখানে হ্যাঁ, আমি নিজেই ট্যুরিস্টের ফ্রেন্ড বানাই নিতে পারবো, বাট ট্যুরিস্ট আবার আমাকে ওর ফ্রেন্ড হিসেবে দেখবে। তো এটা কিন্তু ফলোয়ার টাইপ, যদিও ফ্রেন্ড নাম দিছে। তো এটা হলো। আর ফ্রেন্ডস বানানোর বেনিফিট কি, এটা কিছুক্ষণের মধ্যে বলবো। তো এই দুটো আর কি ইম্পর্টেন্ট বিষয়। একটা হলো যে সবাই রিকোয়েস্ট করবো যে সবাই ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ অ্যাড করে নিতে। আর দ্বিতীয় হলো যে এই ফ্রেন্ডস সেকশনে চাই ইঞ্জিনিয়ারিং কলেজের যারা আর কি অ্যাক্টিভ ইউজার আছে বর্তমান, তাদের সবাইকে ফ্রেন্ড হিসেবে অ্যাড করে দিতে। তো এটা গেল। তার মধ্যে এখানে আসে হলো যে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে ইম্পর্টেন্ট হলো যে কন্টেস্ট অপশনটাতে। তো কন্টেস্ট অপশনটাতে আমরা দেখতে পাই যে আজকের দিনে মানে আজকের দিন পর্যন্ত যে কি কি কন্টেস্ট দিছি এইটার লিস্টটা দেখতে পাই। তো এখানে আমি দেখা যাচ্ছে যে এখানে আমি প্রায় 30টার মতো কন্টেস্ট দিছি, এবং প্রত্যেকটা কন্টেস্টে আমার পজিশন কত ছিল, কয়টা সলভ করছি, আর সেই হিসেবে আমার রেটিং কি হয়েছে, ডেল্টা প্লাস হয়েছে অথবা মাইনাস হয়েছে। যেমন এখানে মাইনাস আছে, এখানে প্লাস গেছে। তো এরকম একটা বিষয়। এটা মোটামুটি কন্টেস্ট পেজ। আর এখানে একটা জিনিস হলো, সেটা হলো সাবমিশন, যে আমি কোন কোন প্রবলেম আজকে সাবমিশন দিছি আর কোন কোন অ্যাকসেপ্টেড বা এরকম কিছু রেজাল্ট গুলো এখানে দেখা যায়। তো এটা দেখলে, এটা দিয়ে আমরা কি করতে পারি যে হ্যাঁ, আজকে একটা ফ্রেন্ডের প্রোফাইলে গেলাম, সে কি কি প্রবলেম সলভ করছে, ওখান থেকে আমি কোনো ইন্টারেস্টিং প্রবলেম পাই কিনা ওখান থেকে আর কি খুঁজে বের করতে পারি। আর কে কোন ধরনের প্রবলেম সলভ করতে পারতেছে এটা নিয়েও আইডিয়া নিতে পারি। এখন দেখলাম একজন ইউজার হয়তো আমি চিনি না, বাট দেখলাম যে গ্রোথ অনেক ভালো, ওই দেখি লাস্ট প্রবলেম গুলা কি কি প্রবলেম ছিল বা কোন কোন রেটিং এর প্রবলেম ছিল, এই জিনিসগুলো ফলো করা যায়। আর এগুলো ইম্পর্টেন্ট। তারপরে এখানে হলো আর অনেক কিছুই আছে। রেটিং সিস্টেমটা কেমনে কাজ করে এটা নিয়ে যদি একটা কথা বলতে চাই, তো কোড ফোর্সেসের রেটিং সিস্টেমটা হলো যে 1200, জেনারেলি শুরু হয় হলো 0 থেকে। 0 থেকে 800 হলো একটা ব্রেকডাউন পয়েন্ট, যে 0 থেকে 800 পর্যন্ত জেনারেলি 2-3টা কন্টেস্টে যদি কোনো সলভ না করি। জয়েন রিকোয়েস্ট, 2-3টা কন্টেস্টে যদি আমি সাবমিশনও না দিই, তারপর আমি বাই ডিফল্ট 800 মতো একটা রেটিং পাই, যে এই জায়গায় 800 থাকে। তারপরে মোটামুটি সলভ করার মাধ্যমে আমাকে পরবর্তী রেটিং গুলো অ্যাচিভ করতে হয়। তো সলভ কাউন্ট, তারপরে রিলেটিভ পজিশন, এগুলোর উপরে আস্তে আস্তে করে রেটিংটা বাড়ে। তার মধ্যে 1200 উপরে যদি কেউ যায় তাকে পিউপিল বলা হয়। তারপরে এখানে আর কি ফোর্সেসের রেটিং সিস্টেম একটু দেখেন।
এইটা হলো। তো এখানে হলো 0 থেকে 1199, যেটা গ্রে কালারে থাকে, আর এটাকে বলা হয় নিউবি। তারপরে এটাকে বলে পিউপিল স্পেশালিস্ট, তারপর সায়ান, তারপরে ব্লু এক্সপার্ট, তারপরে এটা ভায়োলেট। তো এখানে অনেক সময় কেউ কালার দিয়ে পরিচয় দেয়, অথবা অনেকে আবার দেখা যায় যে নাম দিয়ে পরিচয় দেয়, মানে এটা মাস্টার, ইন্টারন্যাশনাল মাস্টার, গ্র্যান্ড মাস্টার, লেজেন্ডারি গ্র্যান্ড মাস্টার, এরকম। তো রেটিং সিস্টেমটা সম্পর্কে একটা জানলাম যে এতগুলা রেটিং আছে। তারপর তো এটা আসি, এটা বুঝলাম। তো হোম পেজ অ্যাকচুয়ালি কি হয় বা কি, এই যে এত কিছু আছে এগুলো জিনিসটা কি আমরা একটু বোঝার চেষ্টা করি। তো হোম পেজে এই যে একটা মোটামুটি এখান থেকে শুরু হয়, এই জিনিসটাকে বলা হয় একটা ব্লগ। তো যে কোনো ইউজারই ব্লগ লিখতে পারে। এই ব্লগ সিস্টেমটাতে যে কোনো কিছুই লেখা যায়, যদিও যে কোনো কিছু লেখা সাপোর্টেড না, কারণ উম, মানে ব্লগগুলো খুবই ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। পরবর্তী কোনো কন্টেস্টের ঘোষণা এই ব্লগেই থাকে। আবার কোনো ইম্পর্টেন্ট নোটিশ, কোড ফোর্সেসের নিজস্ব কোনো নোটিশ, অথবা এখানে দেখা যায় যে এই অনেকগুলো ইভেন্ট, যেমন আইসিবিসি নিজেও একটা নোটিশ দিছে যে এটা এটা হচ্ছে। লিডার বোর্ড যেমন এখানে স্কোর, এগুলো সবকিছুই আর কি কোড ফোর্সেসের এই ব্লক সিস্টেমে দেওয়া থাকে। তো কোড ফোর্সেসের এই যে ব্লকটা আছে এটা খুবই ইম্পর্টেন্ট সেকশন। তো এটা জেনারেলি ম্যাক্সিমাম সময় এই জন্য ফলো করা হয় যে আহ, এই যে নেক্সট কন্টেস্টের আপডেট, যে নেক্সট কন্টেস্টটা কি হবে, যেহেতু কন্টেস্ট সেকশনে দেওয়া থাকে, বাট এখানে কিছু ডিটেল দেওয়া থাকে, যেমন কয়টা প্রবলেম থাকবে এটা, আর প্রবলেমের রেটিং ডিস্ট্রিবিউশন দেওয়া থাকে। তো এগুলো আর কি ইম্পর্টেন্ট। আর এখান থেকে দেখা যায় যে প্রবলেম সেটার কে থাকছে, প্রবলেমে কি কি টেস্টিং করছে। তো এগুলো মোটামুটি ডিটেল দেওয়া থাকে। তারপরে তো এটার পরে আসে সেকেন্ড ইম্পর্টেন্ট পেজ, সেটা হলো কন্টেস্ট পেজ। কন্টেস্ট পেজে হলো অলরেডি যে কন্টেস্ট গুলা হয়েছে ওগুলা লিস্ট দেওয়া আছে, যেগুলো হলো পাস্ট কন্টেস্ট, আর ফিউচারে কি কি কন্টেস্ট হবে, তো ওগুলার লিস্ট দেওয়া আছে। আর এখানে রেজিস্ট্রেশন বিষয়টা বলি, রেজিস্টার যে কেউ যে কোনো কন্টেস্টে রেজিস্টার করতে পারে না। জেনারেলি যারা 1900 নিচে আছে তারা হলো 1900 নিচে যাদের রেটিং, তারা ডিপ 2, অথবা তার থেকে ডিপ 2, ডিপ 3, ডিপ 4। ও হ্যাঁ, আরেকটা বিষয়, কন্টেস্ট হলো 4 ধরনের হয়। একটা হলো ডিপ 2, না, ডিপ 1, ডিপ 2, ডিপ 3, ডিপ 4। তো আসলে ম্যাক্সিমাম সময় ডিপ 1 করা হয় না, বা ডিপ 1 করার জন্য ক্রাইটেরিয়া হলো 1900 রেটিং লাগে। তো সব সময় সবাই ডিপ 2 এটা চলে আসে যে ডিপ 2, ডিপ 3, ডিপ 4। সবচেয়ে ইম্পর্টেন্ট কন্টেস্ট সবাই যেটাকে কনসিডার করে সেটা হলো ডিপ 2 কন্টেস্ট। আর যারা বিগিনার তাদের জন্য ডিপ 3 আর ডিপ 4 ইম্পর্টেন্ট, কারণ আবার রেটিং সিস্টেমটা কাইন্ড অফ হলো কন্টেস্টের উপর ডিপেন্ড করে। যেমন ডিপ 4 কন্টেস্ট গুলো হলো 1400 অথবা তার নিচে কন্টেস্টেন্টের জন্য রেটেড, মানে তার নিচে যদি কন্টেস্টেন্ট ওই কন্টেস্টে পার্টিসিপেট করে তাহলেই তার রেটিং চেঞ্জ হবে, আর নাইলে চেঞ্জ হবে না, এরকম type। আর 1600 ষোলোশো পর্যন্ত হলো ডিপ 3, আর 1900 পর্যন্ত হলো ডিপ 4। এখানে দেখাচ্ছে আর 15 মিনিট আছে হলো মিড ক্লাসের। দেখি ফিনিশ করা যায় কিনা, যদি একটু লেট হয়ে গেছে শুরু করতে। তো একটা আসলে কন্টেস্টের ভিতরে কি কি হয় বা কি কি ঘটনা থাকে, এটা একটা কন্টেস্টের ভিতরে পেজ। কন্টেস্ট শুরু হওয়ার পরে এখানে ইন্টার বাটনে আমাদের ক্লিক করতে হয়। তো এরকম একটা কন্টেস্টের জিনিসপত্র থাকে। তো এখানে হলো ওই প্রবলেমগুলো দেওয়া থাকে, কি কি প্রবলেম আছে। আর কোড ফোর্সেসের প্রবলেমের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কোড ফোর্সেস প্রবলেম ওরা চেষ্টা করে যে শর্টের আকারে দিতে, যে প্রথম প্রবলেমটা সবচেয়ে সহজ, তারপরটা একটু কঠিন, তারপরে আরেকটু কঠিন, আরেকটু কঠিন, এইভাবে বাড়তে থাকে, এবং শেষে প্রবলেমগুলো খুবই ডিফিকাল্ট হয়ে থাকে জেনারেলি। তো এটা হলো প্রবলেম। তো একটা প্রবলেমে ক্লিক করি আমরা, এটা হলো প্রবলেম পেজ, এরকম হয়ে থাকে। তো এইখানে প্রবলেমটা স্টেটমেন্ট দেওয়া থাকে, ইনপুট আউটপুটে দেওয়া থাকে, তো এগুলো আবার ডিসক্রাইব করা থাকে যে কিভাবে কি কাজ করে এটা, এই বিষয়ে। তো একটা কোড লিখলাম, কোডটা আমাদের অটো সেভের মাধ্যমে সেভও হয়ে গেছে। তখন সাবমিট কেমনে করা যায়? সাবমিট করা যায় যে আমরা চাইলে ওই ফাইলটা সাবমিট করতে পারি, যে আমি টেস্টে যে কোডটা লিখছি, টেস্ট আমি একটা ফাইল বানাইছিলাম,
ওই ফাইলটাতে যে কোডটা আছে ওটা আমি এখানে ক্লিক করে সাবমিট করতে পারি। আবার আরেকটা জিনিস করতে পারি, সেটা হলো সাবমিট কোড নামে একটা ইয়া আছে, ট্যাব আছে, এখানে যায় আমরা হলো প্রবলেম চুজ করতে পারি যে এ বি সি কোনটা প্রবলেম চুজ করবো ওইটার, আর কোডটা আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিতে পারি। তারপরে মাই সাবমিশন হলো একটা পেজ যেখানে আর কি আমি কি কি সাবমিট করছি ওই সমস্ত সাবমিট গুলার রেজাল্ট গুলো ভার্ডিক্ট গুলো দেখা যায়। এবং রেজাল্টকে আর কি ভার্ডিক্ট বলা হয়, মানে এই আর কি ও যে টাইমটা অনলাইন জাজের হলো টার্মে এই যেটাকে আমরা রেজাল্ট বলি সেটা আর কি ভার্ডিক্ট বলা হয়। তারপরে স্ট্যান্ডিং পেজটা একটা ইম্পর্টেন্ট পেজ, লোড নিতে দেরি হচ্ছে। স্ট্যান্ডিং পেজে এই স্ট্যান্ডিংটা খুবই জরুরি। কমন স্ট্যান্ডিং এ আসলে দেখা যায় যে মেইনলি কে কে ফার্স্ট হয়েছে, যেমন বার্ন চিকেন হলো লাস্ট ডিপ 3 কন্টেস্টে ফার্স্ট হয়েছে। আর এখানে অনেকেই আছে। আর ফ্রেন্ড স্ট্যান্ডিং হলো রিলেটিভ পজিশন, যে আমার যে ফ্রেন্ড যাদেরকে অ্যাড করেছিলাম তাদের পজিশন কি, তারা কি কি প্রবলেম কয়টা প্রবলেম সলভ করতে পারছে সেটা আর কি পজিশনটা দেখা যায়। এই উম, যেমন আমার যে ফ্রেন্ডরা আছে সবাই আর কি 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 প্রবলেম সলভ করছে। আর এটার আরেকটা ফিচার ভালো বৈশিষ্ট্য আমি বলছিলাম যে ফ্রেন্ডস রাখার বৈশিষ্ট্য আছে, তো এটা তো আমরা দেখতে পারি। তো ফ্রেন্ডসরা কোন প্রবলেমটা কিভাবে সলভ করছে এটা আমরা এখানে ক্লিক করলেই ওর সাবমিশনে দেখতে পাচ্ছি। ও এইভাবে অ্যাকচুয়ালি সলভ করছিল। হ্যাঁ আমি হয়তো বা এইভাবে করতে পারিনি, বা এইভাবে আলাদা আইডিয়া ইমপ্লিমেন্ট করছি। তো নিজের সাবমিশন রাইট অথবা রং হওয়ার পরও মানুষের সাবমিশন দেখাটা বেটার, কারণ আমি একটা আইডিয়া দিয়ে করছি, বাকিরা হয়তো বা আলাদা আইডিয়া দিয়ে করছে। আর পরিচিত মানুষরা সাবমিশন দেখাটা বেটার, কারণ আমি যদি সাবমিশনে কোনো কিছু কোনো একটা পার্ট নাও বুঝতে পারি, আমি ওকে মেসেঞ্জারে চিনি বা ফেসবুকে চিনি, আমি ওকে নক করে যে এটা কেমনি করছো, ও হ্যাঁ এটা আমি এইভাবে করছি, তো এই বিষয়গুলো আমরা জেনে নিতে পারি। তো এটা গেল সাবমিশনের বিষয় নিয়ে কথাবার্তা বলতেছিলাম যে মানুষের সাবমিশন দেখাটা কেন জরুরি। আর এখানে আর কি রেটিং চেঞ্জের কিছু বিষয় আছে, যে এখানে কার কিভাবে কি রেটিং চেঞ্জ হয়েছে, তো এটা একটা দেখা যায়। তো এটার পরে আরেকটা ইম্পর্টেন্ট পেজ হলো যে এই প্রবলেম সেট পেজ। এখানে পাস যতগুলা কন্টেস্ট হয়ে গেছে, যেমন লাস্ট কন্টেস্ট ছিল হলো 2014, এটা হলো ফুড ফোর্সেসের আর কি 1-2 থেকে শুরু হয়ে 2014 নম্বর কন্টেস্ট হয়ে গেছে। এই কন্টেস্টের প্রবলেম গুলো দেওয়া আছে, তো পাঁচ যতগুলো কন্টেস্ট দেওয়া আছে সবগুলারই মানে কন্টেস্ট হয়েছিল সবগুলার প্রবলেম গুলো এখানে দেওয়া আছে। তো এখানে শর্ট করে যেমন ডিফিকাল্টি লেভেল দিয়ে শর্ট করে, যে আমি চাচ্ছি যে আমার রেটিং যেহেতু কম, আমি নতুন প্রবলেমগুলো শেখা শুরু করবো। আমি কত প্রবলেম শুরু করবো, 800 রেটিং এর প্রবলেম। এখানে হলো আপার লোয়ার লিমিট, আর এখানে আপার লিমিট সেট করে দিয়ে আমি অ্যাপ্লাই করলে ওই প্রবলেমটা ওই রেটিং এর প্রবলেম পাওয়া যাব। আর কোড প্রসেসের প্রবলেমের বেসিক রেটিং হলো 800, আর হাইয়েস্ট রেটিং হলো 3500 পর্যন্ত। যে 800 যদি প্রবলেম থাকে তার মানে সবচেয়ে সহজ কনসিডার করা হয়, আর যদি 35 হয় তাহলে সবচেয়ে ডিফিকাল্ট কনসিডার করা হয়। এছাড়াও এখানে হলো আমি টাইপ দিয়েও শর্ট করতে পারি, যে অনেক টাইপের স্ট্রিং টাইপ, মানে কোন ধরনের প্রবলেম আছে। তো যেমন আমি বাইনারি সার্চ দিয়ে শর্ট করতে পারি। তো এইভাবে আবার মাল্টিপল টাইপ একসাথে মার্চ করে আমি শর্ট করতে পারি, যে বাইনারি সার্চের স্ট্রিং টাইপের প্রবলেমগুলোই দিই। তো এটা আর কি করা যায়। এছাড়া এখানে জিম একটা জিনিস আছে, জিমের ভিতরে এমন কিছু কন্টেস্টের কথা উল্লেখ করা থাকে যেগুলা পাস্ট পাস্টে হয়েছিল বিভিন্ন কন্টেস্ট, অথবা কোন একটা ইউনিভার্সিটি ডিপার্টমেন্টাল কন্টেস্ট হয়েছে, অথবা কোন একটা জায়গায় আইসিবিসি হয়েছে। তো ওই প্রবলেমগুলা যদি কেউ নিজের স্ব ইচ্ছায় যে চায় না হ্যাঁ এই প্রবলেম আমি শেয়ার করব, এবং কন্টেস্ট আকারে ওই এখানে শেয়ার করতে পারে। এবং যারা ওই কন্টেস্টটাতে পার্টিসিপেট করতে পারেনি তারাও প্রবলেম আর পায় পার্টিসিপেট করার জন্য বা দেখার জন্য। তো এখানে মোটামুটি অনেক ধরনের প্রবলেম পাওয়া যায়, অনেক আইডিয়ার প্রবলেম পাওয়া যায়। সেজন্য জিমে আর কি অনেকে প্রবলেম সলভ করে, যদি আমি খুব একটা জিমে অ্যাক্টিভ না। বাট ভালো প্রোগ্রামারদের বৈশিষ্ট্য হলো যে ওরা জিমের আইসিপিসি বা আইইউপিসি প্রবলেমগুলো খুবই বেশি সলভ করে। তো এটা মোটামুটি কোড ফোর্সেস নিয়ে আর কি বিস্তারিত আলাপ আলোচনা। তো এখন আমি একটু কম সময়ের মধ্যে আরেকটা জাজে ঘুরে আসতে চাই, সেটা হলো কোড শেপ। কোড শেপ অনলাইন জাজ, এই জাজটার নাম হয়তো অনেকে শুনছো।
তো এই জাজের একটা খুব ভালো বৈশিষ্ট্য সেটা হলো যেটা উইকলি কন্টেস্টের আয়োজন করে। উইকলি কন্টেস্ট মানে প্রতি সপ্তাহে একটা করে কন্টেস্ট হয়। তো প্রতি সপ্তাহে কন্টেস্ট আয়োজন করে, এবং এই কন্টেস্টটারও একটা মানে কন্টেস্টগুলোর একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে একই সাথে, যেমন কোডফোর্সের একটা কন্টেস্ট ডিপ 1, ডিপ 2 অথবা ডিপ 3 হয়ে থাকে। তো এখানে একই সাথে ৪ ধরনের কন্টেস্ট রান হয়। যে এখন আমার রেটিং কম, আমি ডিপ 4 এ যাই পার্টিসিপেট করব। এখানে কনসিডারেবল এবং ইজিয়ার প্রবলেমগুলো থাকে। ডিপ 3 তে একটু ডিফিকাল্ট, ডিপ 2 এর প্রবলেমগুলো আরো একটু ডিফিকাল্ট, এরকম ভাবে চলতে থাকে। ঠিক। তো এটার ভালো জিনিস হলো প্রতি সপ্তাহে একটা করে কন্টেস্টের আয়োজন করে, এবং লো লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত প্রবলেম থাকে। যে খুবই ইজি প্রবলেম আছে এবং খুবই ডিফিকাল্ট প্রবলেম আছে। তো এটা আর কি কোড শেফের একটা খুব ভালো বৈশিষ্ট্য। এছাড়া অ্যাড কোডার আছে, অ্যাড কোডারও প্রবলেম রেগুলার কন্টেস্টের আয়োজন করে থাকে। অ্যাড কোডার, তারপরে হ্যাঁ, অ্যাড কোডারই বলা যায় যে যারা রেগুলার কন্টেস্টের আয়োজন করে থাকে। তো অ্যাড কোডার আর কি নতুন করে দেখানোর কিছু নাই। তো এর সাথে আমি আরেকটা জাজ নিয়ে কথা বলতে পারি, সেটা হলো ভি জাজ নাম। তোমরা হয়তো বা অনেকেই এই জাজটাকে চিনো। এটাকে হলো ভিজাজ বলা হয়। তো ভার্চুয়াল ভিজাজ বা ভার্চুয়াল জাজ নাম শুনেই বোঝা যাচ্ছে যে ভার্চুয়াল বা অন্যের উপর এরকম কিছু একটা বিষয়। তো ভার্চুয়াল জাজের কাজ হলো যে এখানে সবাই আর কি কন্টেস্ট আয়োজন করতে পারে, এবং এখানকার কন্টেস্টের প্রবলেমগুলো কিরকম প্রবলেম হয়ে থাকে, অন্য জাজের প্রবলেমগুলা নিয়ে আসে, ওই প্রবলেমগুলো দিয়ে নতুন করে কন্টেস্ট বানানো যায়। তো ভার্চুয়াল জাজের যে বা ভিজাজের যে প্রবলেমগুলো হয়, এগুলো ম্যাক্সিমাম সময় দেখা যায় যে অন্য কোনো পাস্ট কোড ফোর্সেস, কোড শেপ, অ্যাড কোডার বা অন্যান্য যেই জাজগুলো আছে ওদের প্রবলেমগুলো নিয়ে আসে এখানে একটা নতুন কন্টেস্ট বানায়, এবং ওই কন্টেস্টটাতে পার্টিসিপেট। অ্যাকচুয়ালি প্র্যাকটিস করার জন্য এবং প্র্যাকটিস কন্টেস্ট দেওয়ার জন্য একটা প্ল্যাটফর্ম আর কি। এছাড়াও বাংলাদেশি একটা জাজ আছে যেটার নাম হলো TOPH বা টপ বলা হয়, বা টাফও বলে অনেকে। আর এটা একটা খুবই পরিচিত জাজ বাংলাদেশিদের কাছে, কারণ এখানে বাংলাদেশি বেশ কিছু ইভেন্টের যেমন IUPC গুলো জেনারেলি হয়ে থাকে। এছাড়া অনেকেই কন্টেস্ট গুলো করে থাকে। ইভেন মেকের লাস্ট ইন্ডিপেন্ডেন্স ডে কন্টেস্টটাও এইখানেই হয়েছিল। এই লাস্ট ইন্ডিপেন্ডেন্স ডে বলতে এই গত ইন্ডিপেন্ডেন্স ডে না, আর এটাতে হয় নাই কোনো, তার আগের বার যেবার আমরা আসছিলাম 2023 সালে। 2023 সালে কন্টেস্ট হয়েছিল। ওটা আর কি টাফে হয়েছে। টাফ জাস্টটা সম্পর্কে একটু ধারণা থাকা উচিত। এছাড়া হ্যাকার র্যাঙ্ক আছে, হ্যাকার র্যাঙ্কেও মাঝে মাঝে আহ, বিভিন্ন কোম্পানি বা কন্টেস্ট করে থাকে। যেমন কোম্পানির নাম কেন উল্লেখ করলাম, SRBT কন্টেস্টটা আর কি হ্যাকার র্যাঙ্কে হচ্ছে, আমরা সবাই জানি। এটা মনে হয় 26 তারিখ। তো শর্টলি আরো এক দুইটা এক্সটেনশন নিয়ে কথা বলবো, সেটা এখন ক্রোমের এক্সটেনশন নিয়ে কথা বলবো। যে ক্রোম কিছু আউট অফ দ্য বক্স বেস্ট এক্সটেনশন দেয়, যেগুলো আর কি আমাদের কম্পিটিটিভ প্রোগ্রামিং বা ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামিংটাকে হেল্প করে। তো আমার কাছে পার্সোনালি সবচেয়ে বেস্ট যেই এক্সটেনশনটা মনে হয়েছে সেটা হলো কম্পিটিটিভ কম্পেনিয়ন। এর উপর কোনো বেস্ট মানে বেস্ট হয়ই না। কেন বেস্ট? যে কোনো একটা প্রবলেমে যদি যাই, আমি একটু শর্টে দেখো। তো আমি চাচ্ছি যে এই প্রবলেমটা আছে, এই প্রবলেমটা আমি এখন সলভ করব। তো এখানে কম্পিটিটিভ কম্পেনিয়ন এই এই ইয়াটার জন্য, এক্সটেনশনটার জন্য এখানে একটা বাটন তৈরি হয়েছে। আমি জাস্ট একটা সিঙ্গেল বাটন ক্লিক করলাম। ওকে, আমার ভিএস কোড অন করা নাই। আমি জাস্ট একটা সিঙ্গেল বাটন ক্লিক করব, কি হচ্ছে? ওয়েট, ওকে আরেকবার ক্লিক করব। ওকে, জাস্ট একটা সিঙ্গেল বাটন ক্লিক করছিলাম। বাটন ক্লিক করার মাধ্যমে যতগুলো ইনপুট ফাইল, মানে ইনপুটের যে ফাইল ইয়াগুলো ছিল, ইনপুটগুলো ছিল, সমস্ত জিনিসগুলো এখানে চলে আসছে। সাথে সাথে এক্সপেক্টেড আউটপুটটা কি হবে সেটাও চলে আসছে। সাথে সাথে ফাইলের জন্য নিজস্ব একটা ফাইল নেম ক্রিয়েট করে সবকিছু রেডি করেছে।
আমি এখানে জাস্ট এখানে আমি কি করব, আমার স্টার্টার কোডটা লিখবো, কোডটা লিখে আমরা কোড লেখা শুরু করি। আউট অফ দ্য বক্স আমাকে এটা নতুন করে ফাইল ক্রিয়েট করতে হইলো না, আমাকে ইনপুট ফাইলগুলো কপি করে নিয়ে আসে এখানে পেস্ট করতে হইলো না, আমাকে এক্সপেক্টেড এগুলো মানে কোনো ভেজালই করতে হইলো না, জাস্ট একটা বাটন ক্লিক করলাম, এই সমস্ত বিষয়টাই আমার মনে করো পিএস করে চলে আসবে। সেজন্য এই কম্পিটিটিভ কম্পেনিয়ন এটা একটা বেস্ট এক্সটেনশন আমার কাছে। এছাড়া আরো কিছু এক্সটেনশন আছে, যেমন ক্যারট নামে একটা এক্সটেনশন আছে। ক্যারেট এক্সটেনশনটা কি করে, আমরা একটা কন্টেস্ট দেওয়ার পরে আমাদের মাথায় এটা জিনিস কাজ করে, আমার কি রেটিং প্লাস হবে নাকি মাইনাস হবে রেটিং, তো এটা নিয়ে একটা মাথার মধ্যে কাজ করে। ক্যারেট এক্সটেনশনটা একটা রিলেটিভ পজিশন দিয়ে দেয়, রিলেটিভ রেটিং দিয়ে দেয়, হয়তো বা এক্সাক্ট রেটিং না, বাট রিলেটিভ মানে করো 5-10 কম বেশি হয়, যে এত প্লাস হইতে পারে অথবা এর থেকে একটু কম বেশি হইতে পারে। আর এটা আর কি দিয়ে দেয়, যেটা আর কি আমাদের ওই রিলিফটা দিয়ে দেয়, নাহলে সারাদিন এটাই চিন্তা করবো যে এই রেটিং মনে হয় মাইনাস যাবে, মনে হয় প্লাস যাবে, এরকম একটা জিনিস। কারণ কোড প্রসেসের রেটিংটা সাথে সাথে পাবলিশ করে না, দেখা যায় মাঝে মাঝে 1-2 দিনও সময় লাগে যায় রেটিংটা পাবলিশ করতে, অনেক চেকিং টেকিং করে তো সেজন্য। আর মিটিং এর মনে হয় আর 1 মিনিট আছে। হ্যালো, লাস্ট 1 মিনিট আছে, আমি আরেকটা এক্সটেনশন নিয়ে কথা বলি। আরেকটা এক্সটেনশন হলো সিএফ অ্যানালিটিক্স নামে এক্সটেনশন। তো এই এক্সটেনশনটা কি করে, আমার প্রোফাইলে গেলে দেখা যায় যে এইখানে, ওকে তো ওটা নিতে একটু সময় নেই, এইখানে আমি কোন রেটিং এর কয়টা প্রবলেম সলভ করছি এটা খুবই সুন্দর একটা ভিজুয়ালস আসে। তো এই ভিজুয়ালসটা আর কি এই সিএফ অ্যানালিটিক্স এটা আমাকে প্রোভাইড করে। তারপর এখানে স্ট্যাটিস্টিক্স নামে একটা নতুন বাটন আসছে, এটা আমার আসে হলো কোড ফোর্সেস প্র্যাকটিস ট্রেকার। তো এরকম অনেকগুলো এক্সটেনশন আছে, এক্সটেনশনগুলো আমি পারলে ডক ফাইলে দিয়ে দিব, যে এক্সটেনশনগুলো অ্যাড করে নিলে কিছু সুবিধা দেয়। আর আর কি নিয়ে কথা বলবো, মিটিং মোটামুটি শেষের দিকে, তোমরা কি পারলে আরেকবার জয়েন করতে পারবা জাস্ট 5 মিনিটের জন্য? অনলাইন জাজগুলোর মধ্যে আমার ওয়ান অফ মাই ফেভারিট, কারণ হলো এখানকার প্রবলেম গুলা, ও আমি স্ক্রিন শেয়ার দিইনি, কেউ এটা আমাকে মেনশন করবে না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, নিলয়রা, ও এখন কে কে নাই আমি নিজেও জানি না। ওকে 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 ওকে, নিলয়রা আমি তাহলে মিটিং লিঙ্কটা ফরওয়ার্ড করে দিচ্ছি। আমাকে মেসেজও দিছিল। আচ্ছা আচ্ছা, তাসনিয়ার আমি লিঙ্কটা পাঠাই দিছি। হ্যাঁ, আমার স্ক্রিন দেখা যাচ্ছে মনে হয়। হ্যাঁ, এখানে আমি মিডিলে কথা বলছিলাম হলো এই ইয়াটা নিয়ে, এক্সটেনশনটা নিয়ে। এক্সটেনশন খুবই একটা সুন্দর এক্সটেনশন। তো নেক্সট কোন কন্টেস্ট কোন দিন হবে এটা আর কি এখানে উল্লেখ করে দেওয়া আছে। যেমন কোডশেপের কন্টেস্ট, তারপরে কোডিং নিনজার কন্টেস্ট, লিড করে কন্টেস্ট, অনেকে আছে যারা লিড করে একটু ফোকাস দেয়, লিড করে কন্টেস্ট রেগুলারলি অ্যাটেন্ড করে, তাদের জন্য এটা আর কি মানে কন্টেস্ট ট্র্যাকার টাইপের কনসেপ্টটা। তো এটা হলো এটা হলো অ্যাড করার ইন্টারফেস, খুবই বেসিক টাইপ, প্রসেসের মতো এত ঘোরানো পেঁচানো নাই। এখানে এখানে জাস্ট কন্টেস্ট হয় এবং কন্টেস্টে পার্টিসিপেট করা যায়, এবং প্রিভিয়াস যে কন্টেস্ট গুলো আছে ওগুলাতে প্রবলেম গুলো ওগুলো সলভ করা যায়। আর এটা একটা খুবই ভালো বৈশিষ্ট্য হলো, যেটা বলতেছিলাম যে এখানে যে বিভিন্ন অ্যালগোরিদমিক প্রবলেম গুলো আছে, জেনারেলি কি হয় যে অ্যালগোরিদমিক প্রবলেম গুলার খুবই ডিফিকাল্ট ভার্সন গুলো আসে হলো কোড ফোর্সেস রাউন্ড গুলাতে। কিন্তু অন দ্য আদার হ্যান্ড
এইখানে ওটার ইজি ভার্সনটা আসে। যেমন আমি যদি একটা ডিএফএস একটা অ্যালগোরিদম, আমরা সবাই সবাই না যেতে পারি, বা ডিএফএস একটা অ্যালগোরিদম যেটা আর কি গ্রাফ ট্রাভার্সালের ক্ষেত্রে ইউজ করা হয়। তো এই অ্যালগোরিদমটা রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে, দেখা যায় যে কোড ফোর্সেসে অনেক কঠিন 1700 1600 রেটিং এর এরকম ধরনের প্রবলেম, তখন নিচে তেমন একটা ডিএফএস এর প্রবলেম দেখা যায়। বাট অ্যাড কোডারের ক্ষেত্রে দেখা যায় যে অনেক বেসিক প্রবলেম, যেখানে জাস্ট ডিএফএস এর আমাকে চিন্তা করতে হবে, হ্যাঁ নোটগুলো আছে আমাকে ট্রাভার্স করতে হবে, এইটাই জাস্ট। এরকম একটা প্রবলেম ডিএফএস বসানো যাবে। তো ইজি প্রবলেম গুলাতেও যে অ্যালগোরিদমিক চিন্তা ভাবনা ইউজ করতে পারবো, সেটা আর কি অ্যাড কোডার প্রোভাইড করে থাকে অ্যাড কোডার প্রবলেম, যেটা বলতে গেলে আমি কেন মিসিং দেখি যে কোড ফোর্সেসের ডিফিকাল্ট প্রবলেমগুলোতে অ্যালগোরিদমিক থিঙ্কিং ইউজ করা যায়, বাট ইজি প্রবলেমগুলোতে দেখা যায় ইমপ্লিমেন্টেশন বেসড হয়ে থাকে। তো এটা আর কি অ্যাড করে খুবই ভালো বৈশিষ্ট্য। আর আমি চেষ্টা করি রেগুলার অ্যাড কোডার কন্টেস্টটা দেওয়ার। অ্যাড কোডারের কন্টেস্ট এইখানে অ্যাড কোডার এবিসি ক্লাস নামে আছে। এবিসি বলতে হয় অ্যাড কোডার বিগিনার কন্টেস্ট, খুবই পপুলার এবং সবার মাঝে সবাই রেগুলার অ্যাটেন্ড করে। অ্যাড কলার বিগিনার কন্টেস্টে প্রথম এক তিনটা প্রবলেম তো খুবই সহজ হয়ে থাকে, মানে এবিসি খুবই সহজ প্রবলেম হয়ে থাকে। আর টিটা মাঝে মাঝে সহজ হয়, ডিফিকাল্ট হয়, যেমন এইটা তো মানে ডিটা ডিফিকাল্টলি ছিল। হ্যাঁ, যখন এবিসি সহজ ছিল, ডিটা মনে হয় একটু ডিফিকাল্ট ছিল, আমি নিজেও পারি নাই, পরে আর আপসলভ করি। আপসলভ বলতে হলো যে কন্টেস্ট শেষ হয়ে গেলে যেটা জিনিস আমি কন্টেস্ট টাইমে পারি নাই, পরবর্তীতে আহ, হয়তো বা অন্যের সলিউশন দেখে, অথবা ইউটিউবে একটা ভিডিও দেখে, অথবা এখানে যে এডিটোরিয়াল পেজটা আছে, এডিটোরিয়াল পেজটা পড়ে। যেমন কোড ফোর্সেসেও কিন্তু প্রত্যেকটা প্রবলেমের ওইখানে টিউটোরিয়াল পেজ আছে একটা, ওটা মেনশন করা হয় নাই। আচ্ছা, তো প্রত্যেকটা প্রবলেমের জন্য একটা টিউটোরিয়াল পেজ আছে। টিউটোরিয়াল পেজে যে প্রবলেমটা সলভ করা যায় সেটা নিয়ে হালকা কথাবার্তা বলা হয়েছে, এবং প্রবলেমটা সলভ করার কোডটাও দিয়ে দেওয়া হয়েছে। তো এটা আর কি সবাই টিউটোরিয়াল প্রোভাইড করে। এই যেমন এই যাদের ক্ষেত্রে এইখানে টিউটোরিয়াল দেওয়া আছে। তো এটা এডিটোরিয়াল বললে কি হয়, যে প্রবলেমটা কেমনে অনেক সময় এডিটোরিয়াল বললেও বোঝা যায় না, বাট এডিটোরিয়াল পড়াটা একটা খুবই গুড হ্যাবিট। যদি এডিটোরিয়াল পড়ে একেবারেই না বোঝা যায়, তাহলে কি করা উচিত, যে ইউটিউবে যাই ওই প্রবলেমটা সার্চ দেওয়া উচিত, বা ওই কন্টেস্টটা সম্পর্কে সার্চ দিলে হয়তো বা যদি কেউ ওই কন্টেস্টটা আর কি প্রবলেমগুলো সলভ করে থাকে, তাহলে বা ইউটিউবে আপলোড করে থাকে, তাহলে এই প্রবলেম দেখতে পাচ্ছি এটা এটা আপলোড করছে, এতগুলো প্রবলেম এটা সলভ করছে। এটা দিয়ে করা যায়। তো এটা গেল, এটা মোটামুটি প্রবলেম সলভিং কন্টেস্ট এটা নিয়ে আর কি হালকা পাতলা কথাবার্তা। তো আসলে সিপির আরেকটা ইম্পর্টেন্ট মানে রিসেন্ট টাইম, বা বলতে গেলে এটার সাথে কিছু অংশে কম রিলেটেড না, সেটা হলো যে কোড ফোর্সেস বা এই প্রবলেম সলভিং আমরা অ্যাকচুয়ালি কেন করি, যে সেটার মেইন অনেক সময় রিজন থাকে যে আমরা ভালো কোডার হইতে চাই, অবভিয়াসলি তো হুদাই হুদাই করবো না, আমরা ভালো কোডার হিসেবে নিজে প্রতিষ্ঠিত করতে চাই। আর সাথে আমাদের অ্যালগোরিদমিক এবং উম, আমাদের ইনটিউশন বা থিঙ্কিং ক্যাপাবিলিটিটাকে বাড়াইতে চাই। আর অনেকেই ম্যাক্সিমাম দেখি ফানের জন্যই করে, জব করতেছে একটা অনেক ভালো কোম্পানিতে জব করতেছে, তারপরও ফানের জন্য রেগুলার কন্টেস্ট করে থাকে, এবং অনেকেই আছে, মানে আমার ফ্রেন্ড, মানে ফেসবুক ফ্রেন্ডে অথবা এতে অনেকে দেখি যে রেগুলার ভাইরা কন্টেস্ট করে। বাট অনেকে মনে করে যে জবের জন্য হয়তো বা প্রবলেম সলভিং করে, বাট একটা সময় যখন করতে করতে এটা আর কি নেশার মতো হয়েছে। তো প্রবলেম সলভিং কখনোই আর কি দায়বদ্ধ হয়ে বা ঠেকায় পড়ে আসে করা উচিত না, এটাকে ফান ওয়েতে নেওয়া উচিত, মজার জন্য করা উচিত। এটার সাথে দায়বদ্ধতা থাকাটা খুবই ইলজিক্যাল, এবং থাকলেই সমস্যা, তখন এখানে খারাপ মোটিভ চলে আসে। তার মধ্যে অন্যতম একটা খারাপ মোটিভ হলো কি, যে আমাকে রেটিং বাড়াইতে হবে, রেটিং বাড়া বাই এনি মিনস, যে কোনো ভাবে আমাকে রেটিং বাড়াইতে হবে। সেখানে আমি যে কোনো কিছুই করতে পারি, যে কোনো কিছু বলতে হলো মানুষের খুন টুন করা না, যেমন আমি চিটিং করতে পারি। এটা একটা খুবই খারাপ জিনিস চিটিং করা বলতে। চিটিং জিনিসটা এভাবে ডিফাইন করে যে কন্টেস্ট চলাকালীন সময়
অন্য কারো কোড কপি করে নিয়ে আসা, কোনো ফ্রেন্ডের কাছ থেকে কোড চা, বন্ধু আমাকে একটু ধার কর, হেল্প কর, যে তোর একটু ওই কোডটা তো তুই সলভ করলি একটাকে দেখলাম, মানে আমাকেও দিয়ে দে, আমি একটু মডিফাই করে এই কোডটাই আবার সাবমিট করি। মডিফাই কেন করে? কারণ সেম কোড যদি দুইজন সাবমিট করে, সেক্ষেত্রে চিটিং এর একটা প্লেজারিজম ধরা পড়ে যায় সিস্টেমে, ওরা একটু মডিফাই করবে। তো এই জিনিসগুলো একেবারেই খারাপ। অথবা অনেক সময় দেখা যায় যে কন্টেস্ট টাইমে ফ্রেন্ডে জিজ্ঞাসা করে, বন্ধু এটা প্রবলেমটা ইনটিউশনটা কি, যে কেমনে করতে হবে। এগুলা একেবারেই খারাপ জিনিস এবং খুবই ব্যাড প্র্যাকটিস, আমাদের কারো করা উচিত না। এবং কেউ যদি এটা করতে চায়, নক দেয়, বন্ধু এটা কি হবে না হবে, আমাদেরকে তাদেরকে ডিমোটিভেট করা উচিত, এবং সাথে সাথে ডিরেক্ট বলা উচিত যে, বন্ধু 10টা 30-এ কন্টেস্ট শেষ হয়ে যায় মোটামুটি ম্যাক্সিমাম, তো 10টা 30-এর পরে আমাকে নক দাও, আমি 6টা প্রবলেম করছি, একটা করছি, দুইটা করছি, আমি সুন্দর করে বুঝাই দিব। কারণ যেটা প্রবলেম আমি নিজে করছি ওটা আমি খুব ভালো করে জানি কেমনে সলভ করতে হবে, ইভেন অ্যাট এনি কন্ডিশন আমি প্রবলেমটা সলভ করতে পারবো, মানে বুঝাই দিতে পারবো, এবং পরবর্তীতেও চাইলেও কেউ বুঝাইতে পারবে। তো কন্টেস্ট টাইমে কাউকে হেল্প না করা এবং কারো কাছে হেল্প না চাওয়া, এটা খুবই একটা আহ, ভালো বৈশিষ্ট্য। খারাপ বৈশিষ্ট্য হলো যে মানুষের কাছে হেল্প চাওয়া, মানুষের কাছে হেল্প নিয়ে রেটিং বাড়ানোর চিন্তা ভাবনা, এগুলো খুবই খারাপ। কারণ দিন শেষে এই রেটিং খুব একটা ভ্যালু দিয়ে আসবে না, কারণ একটা কোম্পানিতে যদি আমি রেটিং দেখাই, জব ইন্টারভিউ পর্যন্ত যাইতে পারবো, আর ইন্টারভিউ যে 4টা রাউন্ড হবে তার মধ্যে ম্যাক্সিমাম সময় 2টা অথবা 3টা কোডিং রাউন্ড হয়ে থাকে। যদি আমি একজন কম্পিটিটিভ প্রোগ্রামার হিসেবে নিজেকে একটা কোম্পানিতে প্রেজেন্ট করি, তাহলে আমাকে কোডিং কন্টেস্ট দিয়েই আমাকে ওই কোম্পানিতে জব সিকিউর করতে হবে। ওইখানে আমি তখন কিছুই করতে পারবো না, ওই কোম্পানির ফেস থেকে আমি ব্ল্যাক লিস্টেড হয়ে যাবো। যখন দেখবে যে একটা আমি 1900 রেটেড কোডারে হায়ার করে নিয়ে আসছি, একটা সিম্পল ডিএফএস, একটা সিম্পল ডাইনামিক প্রোগ্রামিং প্রবলেম পারে না, তখন ইজিলি আর কি ব্ল্যাক লিস্টেড করে রাখে দেবে। এরকম জিনিস হয়। তো এগুলো আর কি করা উচিত না। তারপর দ্বিতীয় একটা জিনিস হলো এআই এর ইউজ। এআই এর ইউজের বিষয়টা খুবই কনসার্নিং, কারণ এআই এখন ভয়ানক লেভেল গ্রো করতেছে, একটা দুইটা না, সব ফিল্ডেই গ্রো করতেছে। তো আমি একটু কোডফোর্সের যে, যদি আমরা দেখি যে কোডফোর্সের রিসেন্ট একটা পোস্ট দিছিল যে এআই এর ইউজটা কিরকম হওয়া উচিত, বা এই এই পোস্টটাতে আর কি মেনশন করে দিছিল। তো মাইক মির্জা ইয়ানফ এরকম কিছু একটা নাম, এটা হলো কোডফোর্সেস এর ওনার বলতে গেলে, ওনার প্লাস সিইও সবকিছু। তো ইনি আর কি মেনশন করেছে যে আসলে কোড ফোর্সেসে কিভাবে এআই ইউজ করা যাবে, বা আমরা কি কি কাজে ইউজ করতে পারি। যদিও আমি একেবারেই বলি যে কন্টেস্ট টাইমে কখনো এআই ইউজ করা উচিত না। এআই বলতে বিভিন্ন চ্যাট জিপিটি, কো পাইলট, অনেকগুলো এআই এর অনেকগুলো ভার্সন আছে, ইউজ করা উচিত। তবে এখানে কিছু জিনিস বলা হয়েছে যে পারমিট কি কি ইউজ করা যাবে, যেমন প্রবলেম ট্রান্সলেশনের জন্য ইউজ করা যাবে, যেটা আসলে ফেয়ারলি ইজি। কারণ উম, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ইংলিশ অত একটা ভালো না, বিশেষ করে চাইনিজদের ক্ষেত্রে দেখা যায় যে ওদের ইংলিশ অতটাও ভালো না। কিছু কিছু মানে রিজনে ইংলিশটা ওভাবে প্র্যাকটিস করা হয়। ইভেন জার্মানি, জাপানিজ, জাপানিজ পারে হালকা পাতলা ইংলিশ, বাট অতটাও ইংলিশ মানে ভালো না। আবার দেখতে গেলে ইন্ডিয়া, বাংলাদেশ এই রিজনে ইংলিশের বর্তমান খুবই ভালো অবস্থা, সবাই ইংলিশ বলতে পারে বেসিক লেভেলে বা পড়তে পারে। তো ট্রান্সলেশনের ক্ষেত্রে এআই ইউজ করা যাবে। আর কোড কম্পাইলেশনের কমপ্লিশনের জন্য ইউজ ইউজ করা যায়। কোড কমপ্লিশন বলতে কি, যে আমরা সাজেশন আসে কিছু, ওটার ক্ষেত্রে আর কি ইউজ করা যাবে। যেমন আমি একটা ফাংশন লিখতেছি, ফাংশনটার নাম আছে, আমি 2টা ওয়ার্ড লিখলাম, বাকি নামটা অটোমেটিক সাজেস্ট করি, এরকম কিছু জায়গায় ইউজ করা যাবে। আর প্রহিবিটেড কিছু দিছে। তো এআই মানে এরকম চিন্তাধারা প্রথম থেকে গ্রো করা উচিত না যে আমি এইভাবে রং ওয়েতে নিজেকে গ্রো করব। কারণ আমি জানি যে আমাদের এখানে ম্যাক্সিমাম এটা করবে না, এবং এটা করা উচিতও না। বাট যেহেতু আমি যখন শুরু করছিলাম তখনও কোনো এআই বলতে কিছু ছিল না। বাট 6-7 মাসের মধ্যে এআই আর কি, বিশেষ করে চ্যাট জিপিটি খুব বেশি পপুলার হয়ে যায়। আর তখনও বেশি প্রবলেম পারতো না, চ্যাট জিপিটি এই প্রবলেম পারতেই অবস্থা খারাপ হয়ে যেত। ডিপ টু এর নাম্বার প্রবলেমটা এখন দেখা যায় মোটামুটি ভালো লেভেলেরই পারে আর কি চ্যাট জিপিটি। তো এটা আর কি করা উচিত না।
তারপর অনেকে তো এর থেকে অনেক খারাপ অবস্থায় চলে যায়। ইভেন টেলিগ্রামে এই এটা বাংলাদেশের ঘটনা না, এটা ইন্ডিয়ার একটা খুবই কমন ঘটনা, যে ওরা টেলিগ্রামে সলিউশন বাই অ্যান্ড সেল করে, যে একটা প্রবলেমের সলিউশন আছে, এটা আমি সেল করবো। আর মানে এত নিচু কাজ করে, এর থেকে আর খারাপ কিছু হইতেই পারে না। মানে ইন্ডিয়ানরা আর কি কি বলবো, এই জিনিসটার জন্য ইন্ডিয়ানরা খুবই বাজে আর কি, কমিউনিটিতে ফেস ভ্যালু খুবই খারাপ, যে ওরা হলো এই কাজটাও করে, রেটিং বাড়ানোর জন্য জাস্ট। আর আরেকটা বিষয় হলো যে কোড, এটা হলো কোড ফোর্সেস এর নিজস্ব বিষয়, সেটা হলো যে কোড ফোর্সেস এ মাল্টিপল অ্যাকাউন্ট কোড ফোর্সেস নিজেই অ্যালাউ করে। যদি আমার নিজেরই দুইটা অ্যাকাউন্ট আছে, এটা বলে রাখি, বাট কোড ফোর্সেস মাল্টিপল অ্যাকাউন্ট অ্যালাউ করে না, বিশেষ করে এই কাজটা যে অ্যাট এ টাইম দুইটা অ্যাকাউন্ট থেকে পার্টিসিপেট করা তো আরো হারাম, মানে আরো খারাপ জিনিস। তো এই জিনিসটাও করে না। তো যেহেতু আমাকে কোড ফোর্সেস বা অনলাইন জাজগুলো নিয়ে একটা ধারণা দিলাম, তো এই সাইডটাও আমি একটু বলে রাখলাম যে এআই অথবা প্লেজারিজম, চিটিং এর বিষয়গুলো। তো এগুলো নিয়ে ধারণা থাকা উচিত, কারণ কালকে অনেক কিছু করতেছি, আমার কাছে নর্মাল মনে হচ্ছে না, এটা মনে হয় সবাই করে। না, যাদের রাইট মাইন্ডসেট আছে, গ্রোয়িং মাইন্ডসেট আছে, তারা করে না। যারা ২-৪ দিনের মজার জন্য আসে প্রবলেম সলভিং এ, ১ সপ্তাহ করলাম, করলাম, তারপরে করে না। কারণ ওরা এখানে তো ফানও পাবে না। কারণ ওরা কোনো একটা প্রবলেম শিখে সলভ করে নাই। এআই দিয়ে করায় নিচ্ছে বা কারো ফ্রেন্ডের কাছ থেকে হেল্প নিয়ে করছে। নিজে যদি করতো, ৩ মাস ধরে শিখতেছে একটা টপিক, ২ মাস ধরে শিখতেছে, শিখার পরে হঠাৎ করে দেখলো যে আজকে একটা নতুন ধরনের প্রবলেম সলভ করতে পারছে, বা একটা নতুন রিডিং লেভেলে পৌঁছাচ্ছে, এটা নিজে থেকে একটা খুবই স্যাটিসফাইং থিং। আর এটা ততক্ষণ পর্যন্ত কেউ ফিল করতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই ফিল্ডে কেউ থাকবে না। আর এই ফিল্ডে আসলে তখনই বুঝতে পারবে আসলে একদিন রেটিং বাড়াটা যে একটা কিরকম বিষয়। আমি নিজেও বিশ্বাস করতে পারিনি যে এতগুলো মানুষ জয়েন হবে আমার বক বক শোনার জন্য, বাট উই গিভ ইট এ চান্স অ্যান্ড আমার মনে হয় যে সেখানটা খুব সুন্দরভাবে নিতে পারছি। বিশেষ করে নেটের প্রবলেম ছিল না, যদিও প্রথমে স্ক্রিন ইস্যু ছিল, যে আমি বুঝতেছিলাম না কোন স্ক্রিনটা আমার শেয়ার হচ্ছিল, তো ওটা নিয়ে একটু সমস্যা ছিল। তো আজকে সেশনে জয়েন হওয়ার জন্য ধন্যবাদ। আর পরবর্তীতে যদি এই রিলেটেড বা অন্য কোনো ধরনের সেশন যদি চাও, তোমরা জানাইতে পারো আমাকে। যেহেতু এই সেশনটা আমি কাইন্ড অফ নিজে থেকেই নিছি, আমার মনে হয়েছে যে আমি যদি জুনিয়র অবস্থায় এই সেশনটা পাইতাম তাহলে বেটার হতো। ইভেন আমি এই সেশনটা আমার কোড ফোর্সেস অ্যাকাউন্ট খুলছিলাম অনেক আগে, তখন আমি কোড ফোর্সেসের মাথাগুলা কিছুই বুঝতাম না। তখন যদি আমাকে কেউ বলতো না কম্পিটিটিভ প্রোগ্রামিং একটা অনেক মজার জিনিস, এটা এটা করা যায়, এভাবে এভাবে করতে হয়, আমি হয়তো তখন থেকে শুরু করতাম। ইভেন আমি খুবই পরে শুরু করছি, ইভেন এখনো রেগুলার না। তো এটা জিনিস যে যত আর্লি জানবো এই ফিল্ডে থাকার জন্য ততই বেটার। আর আর্লি শুরু না করাটাও খারাপ না, কারণ অনেকেই ফিল হইতে পারে যে কেউ একজন আর্লি শুরু করছে। আমি একটা খুবই কমন কোড আমার, যে ইফ ইউ, মানে তুমি যদি ফর রানার হইতে পারো নাই, ঠিক আছে সমস্যা নেই, বাট ফার্স্ট রানার হওয়ার চেষ্টা করো। দ্যাটস দ্য থিং, যে অগ্রজ না হইতে পারলে, বাট এখন তোমাকে তাড়াতাড়ি দৌড়ে ওই জায়গাটা পূরণ করতে হবে। ঠিক আছে, আজকে সেশনে জয়েন হওয়ার জন্য ধন্যবাদ সবাইকে। আজকে সেশন এখানে সমাপ্ত।